দর্শক, স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানী মির্জাপুর 0 আপনাদের সাথে আছি আমি লতিফুল মতিন মিঠু। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠান আমরা সাধারণত সমসাময়িক রাজনীতি, অর্থনীতি এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তবে একটা বিষয় আমরা নির্ধারণ করে থাকি, আজকেও ঠিক তেমনই একটি বিষয় নির্ধারণ করেছি, শাপলা ও জুলাই গণহত্যার বিচার। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুজন অতিথি। আমি পরিচয় করিয়ে দিই। আমার ঠিক বামে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, সাধারণ সম্পাদক বাংলাদেশ আইন সমিতি। আপনাকে স্বাগত জানাচ্ছি 0 একই সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী অ্যাডভোকেট আতিকুর রহমান। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা প্রিয় দর্শক, আমরা আলোচনায় যাব, তার আগে বৈশাখী টেলিভিশনের প্রধান সংবাদ শিরোনামগুলো দেখে আসি। আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু 7 জানুয়ারি, জানালেন শিক্ষামন্ত্রী। এইচএসসি শুরু 6 জুন। শিশু কিশোরদের বিকাশে কেউ যেন প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে, বললেন জুবাইদা রহমান। সমান সুযোগ নিশ্চিত হবে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের। জুলাই হত্যাকাণ্ডের মামলায় ইনুর রায় যে কোনো দিন, দীপুমণি, মোজাম্মেল বাবু, ফারজানা রূপা শাপলা চত্বর গণহত্যায় গ্রেপ্তার। ঋণের নামে ইউনিয়ন ব্যাংকের 18,500 কোটি টাকা আত্মসাৎ, 148 সাবেক কর্মকর্তার নথি, দুদকে তলব, পুরোটাই এস আলম গ্রুপের কারসাজি। এবং 25 থেকে 31 মে টানা 7 দিনের ঈদের ছুটি ঘোষণা, সার্ভার খোলার সাথে সাথেই শেষ ট্রেনে ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট। এতক্ষণ বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামগুলো শুনলাম, আমরা আলোচনায় যাব। আমি প্রথমে আলোচনার জন্য জানতে চাচ্ছি অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান। আমরা জানি যে গতকাল অর্থাৎ 14 মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শাপলা চত্বর যে হত্যাকাণ্ড হয়েছিল সেই মহাসমাবেশে যৌথ বাহিনীর অভিযান ছিল এবং সেটা ট্রাইব্যুনাল রায় দিয়েছেন এবং এই মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন। বিচারটাকে কেমনভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক এবং যারা দেখছেন তাদেরকে। আসলে বিচারের যে বিলম্বিত শুরু, মানে 2013-র 5 মে থেকে মের ঘটনা, প্রায় 13 বছর বিচার শুরু হয়েছে প্রায় 13 বছর। ঠিক 13 বছর পরে এসে এটি আমাদের জন্য দুঃখজনক, কলঙ্কজনক। এবং বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকার বিচারহীনতার একটা সংস্কৃতি শুরু করেছিল, মানুষের জীবন এবং মানুষের রাজনীতি করার অধিকারকে তারা যে ক্ষুণ্ণ করেছিল, তার একটা উৎকৃষ্ট উদাহরণ। আপনি দেখবেন যে এতগুলো হত্যাকাণ্ড হয়েছে এবং সেই হত্যাকাণ্ডটাকে তারা কিভাবে ধামাচাপা দিয়েছে। তারা স্বীকারই করেনি যে সেখানে কোনো হত্যাকাণ্ড হয়েছে। এবং খুবই আশ্চর্য লাগে যে একটা রাষ্ট্র, পুরো রাষ্ট্র এত বড় একটা অপরাধ করলো, সেই রাষ্ট্রের অপরাধটাকে আমরা 13টা বছর মাটি চাপা দিয়ে রেখেছি। আপনি এই হত্যাকাণ্ডে সংখ্যা নিয়ে বিতর্ক আছে, কতজন মৃত্যুবরণ করেছে। ট্রাইব্যুনাল বোধহয় 58 জন, ঢাকা, কুমিল্লা। কিন্তু আপনি দেখবেন যে অধিকারের যে একটা প্রতিবেদন দিয়েছিল, সেই প্রতিবেদন দেওয়ার কারণে তারা বলেছিল 61 জন। সেই 61 জনের যে তথ্য দিয়ে তারা রিপোর্ট প্রকাশ করেছিল, তার জন্য কিন্তু অধিকারের প্রতিষ্ঠাতা আদিলুর রহমান শুভ্রকে জেলে যেতে হয়েছিল। কারণ তখন বলা হয়েছিল যে এটা একটা মিথ্যা প্রোপাগান্ডা এবং অপপ্রচার। আর আজকে এসে দেখেন আপনি, ঠিকই আপনার ট্রাইব্যুনাল যে তদন্ত রয়েছে সেখানে 58 জন। এবং আরও একটা বিষয় অবাক হন যে 2021 সালে আওয়ামী লীগ সরকার মোদি বাংলাদেশের আগমন উপলক্ষে এবং শাপলা চত্বরের হত্যাকাণ্ড মিলিয়ে আপনার 77 জনের পরিবারকে তারা আপনার ক্ষতিপূরণ দিয়েছে। অর্থাৎ মোদি আসার দিন যে সংখ্যাটা ছিল সেটা ছিল 19, তাহলে 77 থেকে যদি 19 দেন তাহলে দেখবেন 56 জন। অর্থাৎ আওয়ামী লীগও জানতো যে 56 জনকে তারা শাপলা চত্বরে
হত্যা করেছিল। তো আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই অপরাধের কোনো বিচার হয়নি। রাষ্ট্রীয় বাহিনী রাতের বেলা ঠিক 1971 সালে যেভাবে পাকিস্তানি হায়েনারা বাংলাদেশের নিরীহ নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক সেইভাবে এদেশের কোমলমতি শিশু ছিল, খুবই অল্প বয়সী মাদ্রাসা শিক্ষার্থীরা ছিল সেখানে। তাদের উপরে কি বর্বর এবং নিষ্ঠুর আক্রমণ তারা চালিয়েছিল যে এক রাতে তারা 58 জনকে হত্যা করেছে। এবং একই সাথে সেই এবং রিপোর্ট একই সাথে সেই টেলিভিশনে করার জন্য দুটো চ্যানেলকে তারা আপনার ইসলামিক টিভি এবং দিগন্ত টিভি দিগন্ত টিভিকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং তার কার্যক্রম বন্ধ ছিল, সম্প্রচার বন্ধ এবং হয়েছে। এত বড় একটা হত্যাকাণ্ড, সেটার দায় তো স্বীকার করেনি আওয়ামী লীগ, বরঞ্চ তারা এই ধরনের ঘটনাকে কমপ্লিটলি অস্বীকার করেছে। এটা আমাদের একটা রাষ্ট্রীয় ব্যর্থতা এবং জাতি হিসেবে আমরা ব্যর্থ। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো থেকে শুরু করে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান এত বড় একটা ঘটনাকে আপনার অন্ধকারে রেখেছিল। অন্ধকারে রেখেছে। তো শেখ হাসিনা কীভাবে তার ফেসিবাদী শাসনটা আপনার তার করায়ত্তে গণমাধ্যম থেকে শুরু করে সমস্ত রাষ্ট্রীয় মেকানিজমকে নিয়ন্ত্রণ করেছিল, এটাও তার একটা বড় উদাহরণ। তাহলে বিচারহীনতার সংস্কৃতি এবং অন্ধকারে রেখেছিল অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান। এই যে বিচার প্রক্রিয়া, এই যে রায় ঘোষণা হচ্ছে এবং পর্যায়ক্রমে আরও কিছু রায় আসতে যাচ্ছে, এটাকে কি মনে করছেন? আলোর পথ থেকে, মানে অন্ধকারের পথ থেকে আলোতে যাচ্ছি আমরা, এমনটি কি আপনি মনে করছেন? মাহবুবুর রহমান খান। জি, আমি আতিকুর রহমান। না, আপনি বলছিলেন, মাহবুবুর রহমান খান বলছিলেন যে অন্ধকারে ছিল এতটা সময় বিচারহীনতার সংস্কৃতি, এখন আমরা আলোর পথে যাচ্ছি, এই বিচার কার্যক্রমকে এখন আলোর মুখ দেখছে কিনা, এটি আমি জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ-আলোচক এবং যারা শুনছেন, আমরা সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। নিঃসন্দেহে এটা আমার জন্য একটা ভালো খবর যে দীর্ঘ 13-14 বছর পরে এসে শাপলা গণহত্যার বিচারটি সামনে এসেছে। যদিও এখনও ফরমাল চার্জ হয়নি, তো তারিখ নির্ধারণ সম্ভবত 7ই জুন। আমরা আশা করি সেই সময় তদন্ত কর্মকর্তারা এটা কালবিলম্ব না করে এই বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য তারা সেখানে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিবেন। দেখুন, আমাদের যে 13 দফা হেফাজত সেদিন এসেছিল এবং রাতের অন্ধকারে তৎকালীন সম্ভবত পুলিশ কমিশনার বেনজির সাহেব ছিলেন, তারা যেভাবে হামলায় পড়েছিলেন সেই নিরীহ নেতাকর্মীদের উপরে, এবং কি বলেছিলেন যে হেফাজত রং মেখে এসেছিল বলেছেন, কিন্তু আমাদের নেতৃবৃন্দ মানে শেখ হাসিনা তখন বলেছেন, এবং এটা নিয়ে তখনই বলা হয়েছিল, এটা অনেকে বলছেন যে এটা কালো রাতের মতো হয়েছে 25শে মার্চের, এভাবে তখন রাজনীতির কথা বলেছিলেন। কিন্তু এই দীর্ঘ সময়ে এটা কোনো তদন্ত হয়নি এবং বিচার তো দূরের কথা, কোনো উদ্যোগও সেখানে গ্রহণ করা হয়নি। মূলত 24-এর 5ই আগস্টের পরে এটা নিয়ে আবার মামলা হয়েছে এবং তার ধারাবাহিকতা এখন আমরা আছে, কিছু ব্যক্তিকে আবার গ্রেপ্তার দেখানো হয়েছে এবং বিচারটা শুরু হচ্ছে। তো আমাদের দাবি থাকবে, যেহেতু লম্বা সময় এই বিষয়টি বিচার হয়নি, যাতে দ্রুত সময়ে এই মামলার বিচার কার্যক্রম সম্পন্ন করে সাজাটা দেওয়া যায়। কারণ লম্বা সময় হলে দেখা যায় আবার এভিডেন্স থাকে না, অনেক সময় নানা কারণে সেখানে সাক্ষ্য প্রমাণগুলো থাকে না এবং রাজনৈতিক নানা ধরনের সেখানে সমস্যা তৈরি হতে পারে। কিন্তু আমরা দ্রুত সময়ে বলবো যে তদন্ত কর্মকর্তা আপনারা ফরমাল চার্জ দিবেন এবং দ্রুতভাবে সাক্ষী সম্পন্ন করে বিচারটা সম্পন্ন করাই কিন্তু এখন জনগণের দাবি। এটি আমরা আপনার এখানে বলছি। দেখুন, ওনারা কোথায় যান? 2006 সালে 28শে অক্টোবর আপনারা জানেন, বাংলার ইতিহাসের সবচেয়ে একটা কলঙ্কজনক দিন ছিল, যে মানুষকে মেরে তার উপরে নৃত্য করা, এটা একটা মামলা হয়েছিল। এই মামলাও কিন্তু আওয়ামী লীগ তুলে নিয়ে গিয়েছিল, মানে কিছুই হয়নি। এই যে আওয়ামী লীগ যে ফ্যাসিবাদ হয়েছে, এই ফ্যাসিবাদের প্রথম ট্রায়ালটা ছিল 2006 সালের 28শে অক্টোবর। পল্টনে লোকে বৈঠা দিয়ে আসতে বলেছিল এবং সেই লোকে বৈঠা তারা অত্যন্ত দিবালোকে নৃশংসভাবে তারা সে মানুষের নৃত্য করেছিল। সেই মামলারও কিন্তু বিচারে আমি বলবো যে এই ব্যাপারেও উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন, যাতে 28শে অক্টোবরে যে সরাসরি নির্দেশ ছিল তৎকালীন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনার তখনকার সময়, এবং যেভাবে বাংলাদেশের লাশের রাজনীতি নতুন করে শুরু হয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রে, সেই ব্যাপারেও কিন্তু তাকেও এখন বিচারের মুখে আনা দরকার। আসলে এমন করেছে, দেখুন, একদিকে এত হত্যাকাণ্ড তারা দামাচাপা দিয়েছে,
এদিকে বেগম খালেদা জিয়াকে তারা সেখানে কি করেছে, কারাগারে নিয়েছে। কারাগারে। কি কি অভিযোগ, মানে টাকা হলো মিসম্যানেজমেন্টের অভিযোগ টাকা দিয়েছেন। তারা জামাত নেতৃবৃন্দ তারা সেখানে মিথ্যা সাক্ষ্য দিয়ে তারা সেখানে হত্যা করেছে। একদিকে তারা বলছে আমরা আইনের শাসন, আমরা বিশ্ব সব কিছু করতেছি, আরেক দিকে তাদের সময় করা ঘটনাগুলো তারা সেখানে বিচারের বাইরে নিয়ে গিয়ে একটা বিচারহীনতার সংস্কৃতি আমাদের সেখানে ফেলে দিয়েছে। তা আমরা আশা করব যদি এটা আবার নতুন করে এসেছে, হ্যাঁ, এটা দ্রুত, এটা খুবই আশাবাদী, এবং বাংলাদেশের কেউ যে বিচারের ঊর্ধ্বে নয়, এবং যাতে করে সবাই আমার সতর্ক হয়ে যায় যে আমার কোনো কর্মকাণ্ড একসময় কি হবে, এটার আমার বিচারের মুখোমুখি হতে হবে। আজকের এই শাপলা হত্যাকাণ্ডের বিচারটা এটি প্রমাণ করে যে আপনি হয়তো অনেক কিছু করতে পারবেন ক্ষমতা থেকে, কিন্তু কোনো এক সময় অন্যায়ের জবাবদিহিতা কিন্তু সবাইকে নিতে হয়। ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না, এটি তার বাস্তব জ্বলন্ত প্রমাণ আমরা দেখতে পেলাম, বিশেষ করে 24-এর বিপ্লবের পর। হয়তো তা পেতাম না আসলে। আসলে আমরা এখন যাই কিছু পাচ্ছি সবই কিন্তু আমাদের 24-এর গণ অভ্যুত্থান, গণবিপ্লবের কারণেই মূলত এই ফ্যাসিস্ট, এই যে একটা গণহত্যা তারা করেছেন, আবার তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, স্বীকারই করতে চাননি। তো আজকে বলছে 58 জন শনাক্ত হয়েছে, তার মানে 58 জন শনাক্ত হয়েছে। এই 58 জন মানুষের পরিবার কিন্তু তারা কিন্তু বিচার পায়নি আসলে, পাইনি। তো সেই জায়গায় আমরা আশা করব এই যতটুকু আমাদের এসেছে যদি এর মধ্য দিয়ে বিচারটা শেষ হয়ে যায়, অবশ্যই অপরাধীরা এটা কি সেখানে শুধু শাস্তি পাবে। একমাত্র যে মানে তৎকালীন আওয়ামী লীগ সরকার এই সমাবেশকে সরকার বিরোধী আন্দোলন, মানে তখন থেকে কি ভীতি বা এরকম ছিল যে এই সরকার বিরোধী আন্দোলনের জন্য দেখেন, এই ঘটনাটি এটা ছিল করলো? কিন্তু কি কারণে এত বড় এটা ভয় ছিল পেল? একটা ব্লগারদের ইসলাম বিদ্বেষী কটূক্তি করার কারণে, আল্লাহ রাসূলকে অবমাননার কারণে হেফাজত 13 দফা দিয়েছিল। এটা অরাজনৈতিক সংগঠনের ব্যানারে সরকারকে রাজনৈতিক রূপ দিয়ে তারা ভেবেছিল সরকার পতন হয়ে যাবে, সবাই সেখানে চলে আসবে, এতটুকু বল প্রয়োগ না করলেও হতো। এটা কারোর জন্য রাজনীতিতে বল প্রয়োগ করে ক্ষমতায় থাকা কিংবা বিরোধী মত কিংবা যারা আন্দোলন করতে চান তাদেরকে দমন করানোর এই প্রবণতা কিন্তু আওয়ামী লীগ দেখিয়েছিল এবং সফল হয় নাই। তো দেখুন তারা 24-এ কী করেছে, আবার আগের মতোই তারা বল প্রয়োগ করেছে। কিন্তু জনগণ যখন দাঁড়িয়ে গেছে, আবু সাইদরা যখন সাহস করে তাদের জীবন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তখনই কিন্তু পরিস্থিতি পাল্টে গিয়েছে। তা আমরা মনে করি এটি সবার ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা প্রয়োজন। রাজনীতি থাকবে, কিন্তু দেশের মানুষকে হত্যা করে, গণহত্যা চালিয়ে, মানুষকে এরকম মানে পাখির মতো গুলি করে মেরে, এই রাজনীতি থেকে আমরা যাতে কেউ সেই পথে আমরা এগিয়ে না যাই, এর থেকে আমাদের রাজনৈতিক দলগুলোকেও সে শিক্ষাটি আমাদের নেওয়া প্রয়োজন। যেমনটি আতিকুর রহমান বলছিলেন, আমি মাহবুবুর রহমান খান আপনার কাছে আসতে চাচ্ছি। আরেকটি হলো, সেটা হলো যে জুলাই আন্দোলন দমনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে সহযোগিতা এবং কুষ্টিয়ায় 6 জনকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে আটক হাসানুল হক ইনুর মামলার শুনানি শেষ হয়েছে এবং রায় ঘোষণার অপেক্ষায় রয়েছে। তার মানে আরও একটি বিষয়ও সংযুক্ত হচ্ছে, রায় অপেক্ষমান বা কার্যকর হতে থাকছে। এটাকে কিভাবে দেখছেন? একই সাথে দুটো আজকে, ট্রাইব্যুনাল 1 এবং ট্রাইব্যুনাল 2। এটা তো আসলে ভালো, এটা তো আমি মনে করি একটা ভালো দিক। কারণ হচ্ছে যেখানে 13 বছর পরে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের বিচার, আর সেখানে যদি জুলাই গণহত্যার বিচার 24 সালের ঘটনা আপনি যদি 26 সালেই বিচার আমরা সমাপ্ত করতে পারি, এটা তো একটা ভালো উদাহরণ। কারণ যে হত্যাকাণ্ডের বর্বর হত্যাকাণ্ডের সূচনা রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক 2013 সালে শুরু হয়েছিল, তার চূড়ান্ত পরিণতি ছিল 2024-এর জুলাই গণ অভ্যুত্থানে এই হত্যাকাণ্ডগুলো। আপনি তাদের ধারণা ছিল যে রাষ্ট্রীয় যে বাহিনী আছে তাদেরকে ব্যবহার করে, দলীয় নেতাকর্মীদের ব্যবহার করে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যার মাধ্যমে হয়তো রাজনীতিক যে ক্ষমতার জায়গাটা সেটাকে আরও দীর্ঘায়িত করা যায়। তারা 13 সালে পেরেছিল, কিন্তু 24 সালে আর সেটা পারেনি। সো আপনার এই জায়গাটাতে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে যে আসলে রাজনৈতিক নেতৃবৃন্দ সরাসরি না, ওনারা তো প্যাট্রোনাইজ করছে, ওনারা তো ক্ষমতায়ন করছে। আপনি এখানে রাশেদ খান মেনন বলেন বা 14 দলের যারা নেতা বলেন, আপনি যখন জুলাই গণঅভ্যুত্থান চলছিল তখন দফায় দফায় প্রধানমন্ত্রীর সেখানে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে আপনার আওয়ামী লীগ সরকারের এই হত্যাকাণ্ড এবং এই নিপীড়নটাকে কন্টিনিউ করার জন্য তো তারা সম্মিলিতভাবে বৈধতা দিয়েছে। সুতরাং তাদের যে দায়, এই দায় থেকে আপনাদের মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। যে আপনি এই হত্যাকাণ্ডগুলোকে অনুমোদিত কে করেছে, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে ক্ষমতায়ন কে করেছে,
রাষ্ট্রীয় বাহিনীকে এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার ক্ষমতা 14 দল দিয়েছে। সুতরাং 14 দলের যারাই ছিল, ইনু বলেন বা রাশেদ খান মেনন বলেন, তাদের কোনোভাবে এই দায় থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। আমি মনে করি এই বিচারের মাধ্যমে একটা ভালো দৃষ্টান্ত তৈরি হবে। কারণ এই প্রায় বাংলাদেশের আপনারা দেখেছেন আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম এবং ঘরের ভেতরে থাকা শিশু পর্যন্ত নিরাপদ ছিল না। ছাদে যে শিশুটি খেলছিল সে পর্যন্ত নিরাপদ ছিল না। এবং হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, রাস্তা থেকে করেছে সেনাবাহিনী এর অফিসাররা করেছে, বিজিবির, তারপরে আপনার পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মীরা সশস্ত্র অবস্থায় হেলমেট রাস্তায় বাহিনী। নেমেছিল। তো এই যে আপনার একটা হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের যদি বিচার না হয় বাংলাদেশের মাটিতে, তাহলে খুবই বাজে দৃষ্টান্ত তৈরি হবে। এবং এই হত্যাকাণ্ডগুলো আপনি জানেন, এই জুলাই গণঅভ্যুত্থানে যে প্রায় 850 মতো 837 বা 38টা মামলা দায়ের হয়েছে, 19টাতে চার্জশিট হয়েছে এবং ট্রাইব্যুনালে 45টি মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। অবশিষ্টগুলো হয়তো আপনার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়া হবে। তো আমি মনে করি এই বিচারগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল, এখানে কয়েকটা পক্ষ আছে। একটা পক্ষ সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল, আর একটা পক্ষ এই হত্যাকাণ্ডগুলোকে অনুমোদন দিয়েছিল, আর একটা পক্ষ এই হত্যাকাণ্ডগুলোকে উৎসাহিত করেছিল। এর মধ্যে আমরা ওই সময় মিডিয়ার যারা ছিল তারাও অনেকে হয়তো নিরপেক্ষ ভূমিকা পালন করেছে, আবার মিডিয়ার অনেকে এই হত্যাকাণ্ডগুলোর পক্ষে অবস্থান নিয়েছে। আমরা ব্যবসায়ীদের দেখেছি। সাংবাদিকদের আইনের আওতায় এনে ওই ঘটনার এতে কি ধরনের আমি এর মনে সাথে করি যদি আইনি সম্পর্ক অপরাধের সাথে যদি কেউ সম্পৃক্ত থাকে, তার পরিচয়টা, পেশাগত পরিচয়টাকে বড় না করে তার কর্মকাণ্ডটাকে বড় করে দেখা উচিত। সে সাংবাদিক হতে পারে, আইনজীবী হতে পারে, কিংবা আপনার ব্যবসায়ী হতে পারে, রাজনীতিবিদ হতে পারে, কিন্তু তার যদি অপরাধ থাকে, সে যদি অপরাধ করে থাকে, অপরাধের সাথে সম্পৃক্ততা থাকে, তাহলে তার পরিচয় যেটাই হোক না কেন তার বিচার হওয়া উচিত। একটা অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি যে এই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গত 2 দিন আগে বলেছিলেন যে শাপলা গণহত্যা ঠেকানো গেলে জুলাই গণহত্যা হতো না। তার মানে এত দীর্ঘ সময় লাগলো একটি আন্দোলন, এর পরে 12 বছর বা 13 বছর, এতটা সময়? দেখুন, এটি বিশ্লেষণটা যার অবস্থান থেকে তিনি করে থাকেন। বিগত আওয়ামী লীগের আমলে অনেক আন্দোলনই আসলে তৈরি হয়েছিল, কিন্তু আমরা সমাপ্তি আসলে করতে পারিনি। 2013 সালে শাপলা চত্বরে যখন সমবেত হয়েছিলেন এবং খালেদা জিয়া তিনি সবাইকে মাঠে আসার জন্য বলেছিলেন, অনেক হয়তো এসেছে না, কিন্তু আবার অনেকের ধারণা ছিল যে আবার হেফাজতের উপর যদি বড় করে সরকার পতন হয়ে যায় তাহলে আবার কি হয়ে যায়। নানা কারণে আসলে সেদিন আমরা সবাই আমাদের সর্বোচ্চ শক্তিটা সেখানে প্রয়োগ করতে পারি নাই। এটা একটা সুযোগ সেখানে আওয়ামী লীগ আসলে পেয়ে গেছে। এবার 2014 সালে যে নির্বাচনটা হয়েছে, তারপর আবার আন্দোলন আমরা সেখানে থামিয়ে দিয়েছিলাম নানা ইনফরমেশনের কারণে। আসলে সব কিছু মিলে ফ্যাসিবাদের যে আচরণটি তারা বাংলাদেশের পুলিশের রাষ্ট্রে পরিণত করেছিল, মানে মানুষের যে সাধারণত গণতান্ত্রিক অধিকারটা। দেখুন, আমার মনে পড়ে, মাহবুব আরও সিনিয়র আমার চেয়ে, আমি 98 থেকে ঢাকা শহরে, তখন আওয়ামী লীগ ক্ষমতা, আমরা অনেক মিছিল করেছি। বাইতুল মোকাররম উত্তর গেট থেকে আমাদের ফজর নামাজ পরে মিছিল শুরু হতো, আমরা পুরো এলাকায় ঘুরতাম। 10টা বাজে এসে পুলিশ ব্যারিকেড দিত নাইটেঙ্গেল মোড় এবং পল্টনে। ওর ভিতরে আমরা বসে আবার মিছিল করতাম এবং আমরা সমাবেশ করতাম। এমন অবস্থা, আবার বিকেলে মিছিলও করতাম আমরা। কিন্তু বিগত সময় এমন হয়েছে, মূল সড়ক দূরের কথা, 1 কিলোমিটার ভিতরে যখন নামতাম তখনই কিন্তু পুলিশ তাড়িয়ে দিত। মানে মানুষের যে একটা প্রতিবাদ করার যে সুযোগটা, মানুষ সেটা পায় নাই। গুম খুন তো ছিলই। যে অনেকগুলো বই লেখা হয়েছে আয়না করে, পড়ে দেখবেন কি নিষ্ঠুর নির্যাতনের চিত্রটা, মানে আমাদের পড়লে গা শিউরে ওঠে। একদম মানুষকে কীভাবে নির্যাতন করতে পারে। তার মানে আপনি একদিকে অন্যায় করেছেন, আবার আয়নাগরের যে কনসেপ্টটা, এটা কিন্তু আপনি যে কথাগুলো আসতেছে এখন বিভিন্নভাবে, এখানে ভয়াবহ নির্যাতন। কেউ 30 দিন, কেউ 1 বছর। বেশি আরমান সাহেব তো প্রায় 8 বছর তিনি সে আয়নাগরে সেখানে গুম অবস্থায় ছিলেন। তো রাষ্ট্র যখন নিপীড়কের ভূমিকা পালন করে এবং তার সাথে সহযোগী হয়েছে কিন্তু রাষ্ট্রীয় আমাদের বিশেষ করে পুলিশ বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী। আপনার রাতের অন্ধকারে মানুষকে ধরে নিয়ে আসা, মানুষকে ক্রস ফায়ারে দেওয়া, মানুষের চোখ উফরিয়ে ফেলা, রাস্তায় মিছিল করলে সেখানে তাকে গুলিবিদ্ধ করা,
এই ধরনের ঘটনাগুলো একটা ভয়ের পরিবেশ সেখানে ছিল আসলে, যার জন্য কোনো আন্দোলনেই সেখানে আসলে সাকসেস করা যায় না চেষ্টা করে। বিএনপিরও বহু নেতাকর্মী গুম হয়েছেন, জামাত শিবিরও সেখানে হয়েছে, লাখো নেতাকর্মী বিএনপিরও কারাগারে গিয়েছে, আমাদেরও গিয়েছে। সব মিলে আসলে ফ্যাসিবাদের যে কণ্ঠকে টুটি চেপে ধরার যে রাজনৈতিক সক্ষমতা, আওয়ামী লীগ তখন এমন বয়ের শরীর তৈরি করেছে, এই বয়কে আসলে জয় করে যে আমরা থাকার তখন সে সক্ষমতা নানা কারণেই আসলে আমরা সেটা করতে পারিনি। যেই বয়কে জয় করেছে 24-এর ছাত্ররা, যদি আমরা এই বয়টাকে আরও আগে জয় করতে পারতাম যে আমার জীবন যাবে যাক, কিন্তু আমি ফ্যাসিবাদকে তাড়িয়ে ছাড়ব, সেই সিদ্ধান্তটা হয়তো আমরা নিয়েছি, আমরা সফল হই না, যার জন্যই ধীরে 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 এমনভাবে ফ্যাসিবাদ জেকে বসেছিল, তারা ব্যতীত আর বাংলাদেশে আর কারো কোনো অধিকার সেখানে ছিল না। আমরা তো নানা ভয়ে থাকতাম কখন কি হয়ে যায়। আপনি গ্রেপ্তার হন কোনো সমস্যা নাই, রিমান্ডে মারেন তাও সমস্যা নাই, আপনি আমাকে গুম করে ফেলতেছেন, আমার পরিবার জানতো না। এটা অনিশ্চয়তা রাজনীতি যারা আমরা করি, আমরা তখন গ্রেপ্তারকে আমরা ভয় পাই না, গ্রেপ্তার হতেই পারি, রাজনৈতিকভাবে হয় লাগবে, রিমান্ডে আপনাকে মারতেও পারে তাও সমস্যা নেই, আপনি আমাকে নাই করে ফেল, আমি নাই, আমার পরিবার জানবে না কোথায়। দেখুন যে বেশি আরমান কীভাবে এটা কতটুকু পসিবল, একজন মানুষকে ধরে নিয়ে গিয়ে 8টা বছর আয়না করে রেখেছেন আপনি, কীভাবে সম্ভব, তার পরিবার কীভাবে দিনগুলো কাটিয়েছে আর সেখানে। এটি আসলে এখন আমাদের গা শিউরে উঠে। আমরা মনে করি জুলাই যেই বিচারটা চলছে, আমরা আশা করব সরকারের প্রতি আপনারা আমাদেরকে বিচারের আপডেটটা দেন। আমাদের আপডেটটা কিন্তু পাচ্ছি না। 17 তারিখে বিএনপি ক্ষমতা এসেছে, 26 তারিখে কিন্তু চিফ প্রসিকিউটর পরিবর্তন হয়েছেন, আমিন সাহেব তিনি এখানে প্রসিকিউটর হয়েছেন। আমরা জানতে চাই, জাতি জানতে চাই কখন কি হচ্ছে, নিয়মিত ব্রিফিংটা আসা প্রয়োজন, কারণ জাতির দীর্ঘদিনের প্রত্যাশা। দেখুন বাংলাদেশে 90-এর গণ অভ্যুত্থান তো আমরা তখন ছোটো, মাহবুবেরা বলতে পারবেন, কিন্তু 24 যেটা হয়েছে, এইরকম আপামর জনতা যেভাবে রাস্তায় নেমে এসেছে, এর সাথে কিন্তু একটা হিস্টোরিক্যাল যে চেঞ্জটা আমরা পেয়েছি, যদি বিচারটা সেভাবে না হয় জাতি কিন্তু আমাদের আশাহত হয়ে যাবে। তাহলে এই ভয়কে জয়ের কথা বললেন, তো আমি মাহবুবুর রহমান খানের কাছে জানতে চাচ্ছি, ভয় কতটা ভয় হলে জয় হবে, কতটা সময়, মানে এখন কি আর কোনো ভয়ের সম্মুখীন হচ্ছে? আমরা এই প্রশ্নটা আপনাকে বললাম, আমরা একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। যেমনটি বলছিলেন আতিকুর রহমান, এবং একটি প্রশ্ন আমি মাহবুবুর রহমান খানের কাছে জানতে চাচ্ছিলাম যে ভয়কে জয় করা, এখন সংসদ চলছে, 2.5 মাস পার হলো সরকারের, তাহলে কি বিরোধী দল এবং সংসদের পরিবেশ একরকম, বাইরে আন্দোলনের ডাক, আবার কি তেমন বিচারহীনতার বিষয় চলে আসে, আবার কি তেমন কোনো অশনি কিছু দেখতে পাচ্ছে? না, আসলে তো ওই ধরনের কোনো পরিস্থিতি বাংলাদেশে এখনো তৈরি হয়নি। নির্বাচন শেষ হয়েছে, মাত্র 2 মাস চলে গেছে, এখনো মাত্র সরকার গঠন হয়েছে। বিরোধী দলের তো যে সরকার দলের সাথে সব বিষয়ে একমত পোষণ করবে, বিষয়টা তো এরকম না, দ্বিমত থাকবে। কিন্তু অঞ্চল ভিত্তিক আন্দোলনের ডাক দিয়েছিল, জেলা ভিত্তিক, সেটা হইতে পারে, সেটা আন্দোলন তো করতেই পারে, কারণ দাবি দেওয়ার বিষয় থাকতে পারে। এক একটা রাজনৈতিক দল এক একটা এজেন্ডা নিয়ে নির্বাচন করেছে, যারা বিজয়ী হয়েছে তাদের টার্গেট থাকবে, তাদের যে ম্যানিফেস্টো দেওয়া হয়েছিল, জনগণ তাদের যে ম্যানিফেস্টোর প্রতি আস্থা রেখে তাদেরকে ভোট দিয়েছে, তাদের সেটা বাস্তবায়নের দিকে। আর বিরোধী দল তো সবসময় চাইবে সরকার দল এর বিরোধিতা করার জন্য, সেটা বিভিন্ন ইস্যুতে করবে। তো আমরা মনে করি যে সংসদে শুধু কি বিরোধিতা করার জন্যই বিরোধিতা, মানে এই যে জ্বালানি তেলের যে সমস্যা গেল, এখন হাম একটা মহামারীর পথে, এই সময়েও কি বিরোধী দল? জ্বালানি সংকটের যে বিষয়টা, সেটা তো একটা বৈশ্বিক সংকট ছিল, যুদ্ধ শেষ হয়ে গেছে, এখন সংকট অনেকটা দূর হয়ে গেছে। এটা তো বাংলাদেশের রাষ্ট্র বা সরকারের মানে সৃষ্টি করেছে এরকম কোনো সংকট না। বা হামের যে বিষয়টা এসেছে, এটা কিন্তু বিগত যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল সেই সময়ের সংকটটাই বর্তমান সময়ে এসে প্রভাব বিস্তার করছে। তো এগুলোর সাথে
আমি মনে করি যে যে সরকারের সম্পৃক্ততার বিষয় নাই, বরঞ্চ তেলের ক্ষেত্রে যে সরকার সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে না এবং সেটা অত্যন্ত দক্ষতার সহিত ওই সমস্যাটা তারা মোকাবেলা করেছে, যে কারণে বাংলাদেশে কিন্তু বড় ধরনের কোনো সংকট তৈরি হয়নি এবং আর অফিস হবেও না। আদালত থেকে শুরু করে যাবতীয় কার্যক্রমই কিন্তু চলেছে। এই জায়গাটায় কোনো জায়গা কলাপস করেনি। এটা আমি মনে করি সরকারের একটা দূরদর্শী চিন্তার ফসল ছিল এবং তারা এই ক্ষেত্রে এই সংকটটা মোকাবেলায় যথেষ্ট সফল হয়েছে। হামের ক্ষেত্রেও সরকার যথেষ্ট সচেতন এবং সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি মনে করি বিগত সময়ের যে সংকটটা ছিল সেটা দূর করার চেষ্টা করছে। আর বিরোধী দলের রাজনীতিতে অনেকগুলো ইস্যু থাকতে পারে, তারা আর বিরোধী দলের আন্দোলন কিংবা বিরোধী দলের সংসদে বিরোধিতা করাটা এটা একটা ভালো দিক। এটা সরকারকে সতর্ক করে, সরকার আরও বেশি সচেতন হয়, আরও বেশি জনগণের কাছাকাছি থাকার একটা চেষ্টা থাকে। কারণ একক যদি ক্ষমতাবান হয়ে যায় বা সমালোচনা করার মতো কেউ না থাকে, গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টির মতো হয়ে যায়, তখন ফেসিবাদী শাসন কায়েম হয়। সুতরাং শক্তিশালী একটা সরকার বা সংসদে শক্তিশালী অবস্থান বিরোধী দলের, এটা একটা শক্তিশালী সরকারের জন্য প্রয়োজন। কারণ যদি সরকারের বিরোধিতা করার লোক না থাকে তাহলে সরকার যা খুশি তাই করবে। সুতরাং সরকারের জন্যই প্রয়োজন একটা শক্তিশালী বিরোধী দল। এটাতে খারাপ কিছু আমি দেখি না। আর আন্দোলন, বাইরে যে আন্দোলন, জামাত ইসলামী যে কয়েকটা প্রোগ্রাম দিয়েছে, তারা সেগুলো তো ধ্বংসাত্মক কোনো প্রোগ্রাম আমি মনে করি ছিল না। এটা একটা নিয়মতান্ত্রিক যে প্রতিবাদ, নিয়মতান্ত্রিক যে রাজনীতি, সেটার মধ্যেই ছিল। এটা তো হতেই পারে, এটা কোনো অস্বাভাবিক কোনো কিছু আমি মনে করি না। এবং এই আন্দোলনগুলো দমন করতে গিয়ে যে বিএনপি বা সরকার এমন কোনো ব্যবস্থা গ্রহণ করেছে বিগত সরকারের মতো, সেরকম কোনো কিছুও ঘটেনি। তাহলে স্বাভাবিক একটা রাজনৈতিক প্রক্রিয়া। কিন্তু আমরা যত সহজে বললাম হাম জ্বালানি সমাধান হয়ে গেছে এবং এখনো অনেক জ্বালানি আসবে আগামী 10 তারিখের দিকে, এবং এই মাসের মধ্যেই হলো। অ্যাডভোকেট আতিকুর রহমান, হামের বিষয়টি কি এতটাই সহজ? মানে শুধু অন্তর্বর্তীকালীন সরকারের দায় চাপিয়ে দায় মুক্তি হয়ে গেলাম আমরা? শিশুগুলো যে, শিশুর মাদের হাহাকার, আকাশ বাতাস ভারী হচ্ছে। মানে একটা গানের কথাই ছিল যে কতটা কান পাতলে তবে কান্না শোনা যাবে, কত কান পাতলে কান্নাটা শোনা যাবে, কি মনে করছেন? দেখুন, এটি আমাদের কারোর জন্য সুখকর নয়। আমাদের শিশুরা এবার প্রতিদিন মারা যাচ্ছে, এটি প্রত্যেক বাবা মাই কিন্তু অনেকটা আতঙ্কিত অবস্থা আছেন, কার কখন সন্তান সেখানে আক্রান্ত হয়ে পড়েন। আমরা মনে করি এটা নিয়ে দোষারোপ আমরা করতে পারবো। দীর্ঘদিন আমাদের অব্যবস্থাপনা চলছে। বাংলাদেশের স্বাস্থ্য খাত আসলে অলওয়েজ বঙ্গুর, এটা নিয়ে আমরা বলেছি। কারণ বাংলাদেশের যারা রাজনীতিবিদ, তার আগেও দেশের চিকিৎসা গ্রহণ করেন না, তাদের দায়িত্ব থাকে না সাধারণ জনগণের মানে স্বাস্থ্যটাকে ঠিক রাখা। এবং বাংলাদেশে এখন পর্যন্ত কিন্তু খুব বেশি বরাদ্দ বাজেটে পাই না, খুব সামান্য। মানে আপনি এক দেশের মানুষের যে আপনাকে হেলথটা ঠিক রাখবেন, স্বাস্থ্য ঠিক রাখবেন, আমরা আন্তরিক কাউকে দেখিনি। বিগত ফ্যাসিবাদ আমলে তো নাই, তারা তো সবগুলো রাজনীতিক বিবেচনা করেছে 1 নম্বর। এর ফলে জনগণ বাসুক কাক মরুক, তাদের কোনো সেখানে কিছু না, খেয়াল ছিল না। আমরা মনে করি সরকারও যথেষ্ট সময় পেয়েছে, আমাদের বর্তমান সরকার। যদি তারা নিশ্চয় আরও আগে নিতেন, এটি আসলে আরও ভালো হতো। কিন্তু প্রতিদিনই কিন্তু আমরা শিশু মারা যাচ্ছে, এটা কোনো মা তার সন্তান হারাক, এটা আসলে আমাদের কারোই কিন্তু কাম্য নয়। যদি আমরা সবাই মিলে সতর্ক অবস্থান গ্রহণ করতে পারতাম, এটা ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব ছিল। আবার এই গভর্নমেন্ট যদি এসে আরও অ্যাকশন আমরা আগে থেকে নিতে পারতো সমন্বিতভাবে, হয়তো এই ধরনের ঘটনা আমরা ওভারকাম করার সুযোগ সেখানে থাকতো। দেখুন, আসলে মূল হচ্ছে কি, বাংলাদেশের সর্বাবস্থায় রাজনৈতিক সংকটটার কারণেই দেশে এগুচ্ছে না। ক্ষণে ক্ষণে আমরা যেটা আপনি বললেন যে আমরা কোনো সময় মুক্তি আমরা পাচ্ছি না, যেটা আমি আলোচনা নিয়ে আসছেন, যে আমরা আসলে এখন সবারই দায়িত্ব। আমি মনে করি যেভাবে জ্বালানি সংকট মোকাবেলায় সরকার শেষে আন্তরিক হয়েছে। দেখুন, আপনি খেয়াল করুন, যেদিন সরকার কমিটি করলো বিরোধী দল নিয়ে, তারপর থেকে কী হয়েছে, মানে আস্থা পেয়েছে না এখন আর এই সংকটটা আমাদের থাকবে না। আমার মনে হয় সব ক্ষেত্রে সরকার এরকম সমন্বিত কাজ করেন, তো মানুষ এটা আস্থা পাবে না। আমাদের জন্য এখন সব দলই একমত, আমরা কিছুটা সেখানে নিরাপত্তা নিয়ে বাঁচার সুযোগ পাবো। কিন্তু সাম্প্রতিককালে যে কর্মসূচিগুলো আমরা দেখুন, আমরা চাই না বাংলাদেশে আর কোনো দল শেখ হাসিনার অবস্থা কী করুক, এটা আমরা কখনো চাই না। কারো দেশের জন্য কিন্তু
কখনো ভালো না। একটা দেশের সরকার পতন হওয়ার পরে তার বাসভা মানুষকে ভাঙচুর করবেন, এটি কেন হয়েছে? এই জন্যই আমাদের যে সংস্কার প্রস্তাবগুলো এসেছে, আমরা কিছুটা কিন্তু হতাশ, আমরা বিচলিত যে বাংলাদেশে রাষ্ট্রযন্ত্রের যে জায়গাগুলোকে মানে অতিমাত্রায় ক্ষমতা দেওয়ার কারণে যে ব্যবস্থাটা মানুষের উপরে শোষণ চালিয়েছে এবং মানুষ যেই সংস্কারগুলো নিয়ে আশাবাদী ছিল, আমাদের সরকার বলছেন অক্ষর অক্ষরে পারবেন, আমরা কিন্তু আসলে এখনও আশাবাদী হতে পারছি না। দেখুন আমাদের এই যে গত সময়ে যে এত অন্যায় হয়েছে, আমাদের বিচার বিভাগ কখনো সুমোটো কিন্তু কোনো আদেশ জারি করেন না, সব কিছু সব দেখেছেন। এই যে না দেখার অভিনয় করা, মানে পুরো বিচার বিভাগ ছিল তখন পুরো দলীয়ভাবে তারা সেখানে সাজিয়েছেন। আমরা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ হয়েছে, এটা কিন্তু অলরেডি নোট অফ ডিসিশন বিএমপি দেয় নাই, তা কিন্তু তারা কার্যকর করে নাই। বিচারক নিয়োগে যে অধ্যাদেশ ছিল আমাদের সংস্কার নিয়ে, তাও কিন্তু হয় নাই। পুলিশ আপনার হলো কমিশন অধ্যাদেশ, আমরা দেখলাম গত 2 দিন আগে আমাদের ডিআইজি যিনি কথা বলেছেন রেজাউল করিম মল্লিক সাহেব, এটা কিন্তু আমরা আবার ভয় পেয়ে যাচ্ছি। আমরা যে সংস্কার আশা করেছিলাম, যেই সময়ে রাষ্ট্রযন্ত্রের পুলিশ বাহিনীকে ডিজিএফআই বা এনএসআই বলেন, তারা যেভাবে অতি আওয়ামী লীগের হয়ে গিয়েছিল এবং তাদের উপরে বর করে কিন্তু বাংলাদেশে এর জুলুমতন্ত্র হয়েছে। মানে সবই দেশ যেদিকে যাক আবার ভয় পেয়ে যাচ্ছেন। কেন বললাম জানেন? হ্যাঁ, কথাটা এই যদি যে একটু- সেদিন যে কথাটা বললেন মানে প্রধানমন্ত্রীকে সামনে রেখে, এই কথা কিন্তু আমরা এই সময়ে দেশবাসীকে আশা করি নাই। এই যে রাষ্ট্রকে তোষণ করার যে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব, তাদের কিন্তু প্রফেশনের ইথিক্সের পরিপন্থী কাজ। আমি অমুক ছিলাম তমুক ছিলাম, এরকম সবাই সেখানে ছিল। তার মানে আপনি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন আমি অমুক ব্যক্তি, আপনার আদর্শকে আমি ধারণ করি, আপনি আমার প্রতি সফট মাইন্ড থাকবেন, এটি কিন্তু কখনো শোভনীয় নয়। এভাবেই কিন্তু আস্তে আস্তে রাষ্ট্রযন্ত্রের কাছাকাছি প্রশাসন চলে আসে এবং দৃষ্টি আকর্ষণ করে। একসময় এরাই কিন্তু সরকারের কি হয়ে যায়, কাছাকাছি এসে সরকারকে মিসগাইড করার চেষ্টা করে থাকে। তা আমরা মনে করি আমাদের সরকার কি মিসগাইডেড হচ্ছে? মোহাম্মদ হয়তো এখন না, এটি একটা ধারাবাহিক। ধারাবাহিক। দেখুন আপনি যেটা বললেন যে আজকে গ্রেপ্তার হয়েছেন সাংবাদিক, আমরা কিন্তু সব সাংবাদিকের বিরুদ্ধে না, কিন্তু শেখ হাসিনা অনেক অন্যায় করার পরও দেখলাম যে তার সংবাদ সম্মেলন তেলের খনি ছিল। যেই সাংবাদিকরা সরকার প্রধানকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসবেন, আমরা বিগত সময়ে সংবাদ সম্মেলনে এত সরকার প্রধানের প্রশংসা করে, তার মানে কি একটা সরকারকে ফ্যাসিবাদী জায়গায় দাঁড়ানো অনেক সময় গণমাধ্যমে যারা তারা ভূমিকা পালন করেন, তারা অন্ধ হয়ে যান। তারা জাতিকে যেখানে মুক্তি দিবেন, তারা সেখানে দলদাস হয়ে গিয়ে তাদের সাংবাদিকতা যে ইথিক্সের বাহিরে গিয়ে যখন তারা করবেন, তখনই কিন্তু এদেরকে আর সাংবাদিক পরিচয় দিয়ে কথা বলতে কিন্তু আমাদের মানে আমরা পারি না সেভাবে। তো আমরা মনে করি জুলাই থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা যেখানে থাকি না কেন, রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ববোধ থাকা প্রয়োজন, জনগণ যাতে নিরাপদ থাকতে পারে সেদিকটা। আর আমরা সরকারকে বলবো, আমরা বিরোধী দল সরকার সহযোগিতা করতে চাই, আমরা আগের মতো ওই রকম জ্বালাও পোড়াও করা বিধামত হতে চাই না। কিন্তু সরকারের যে দায়িত্বটা হয়েছে, তিনি সরকার ক্ষমতা এসেছেন, জনগণের যে ম্যান্ডেট দিয়েছে সংস্কার নিয়ে, তাহলে আমরা আশাবাদী হতে পারবো যে আগামী দিনে রাষ্ট্র কাঠামো ব্যবহার করে কেউ আর মানুষের উপরে শোষণ করতে পারবে না। বিশেষ করে আমরা বলবো, তারা যে মানবাধিকার কমিশন অধ্যক্ষ তার বাস্তবায়ন এখন করেন নাই, এটা অলরেডি এরা হয়ে গেছে। গুম প্রতিরোধ প্রতিকার সুরক্ষা অধ্যাদেশ, পুলিশ কমিশন দুদক, মানে যেগুলো মৌলিক সংস্কার, যেখানে সরকারের জবাবদিহিতা আসবে, যেখানে নিরপেক্ষ প্রশাসন তৈরি হবে, যেখানে নিরপেক্ষ বিচারক যেখান থেকে আসবেন, যেখানে তদবির বাণিজ্য হবে না, যেখানে কারোর উপর প্রমোশন নির্ভর করে না, যদি সেগুলোকে আপনি বিচার তো স্বাধীনভাবেই চলছে। বিচার আমরা স্বাধীন বলি, যদি আপনি স্বাধীনভাবে বিচারক নিয়োগ না করেন, যখন আপনি দেখবেন যে দলকে একটু খুশি করতে পারলে বিচারপতি হওয়া যাবে, আর যদি কেউ একবার ধরুন যে কারোর প্রতি ম্যানেজ করে বিচারপতি হয়ে যান, তিনি যতই বলুন তিনি কিন্তু ওই দলের প্রতি অনুগ্রহ সেখানে থাকে। দলকে ম্যানেজ করে এটা আমরা মাহবুবুর বলি, রহমান খান এটা আমরা দেখেছি, এটা যে আমরা দেখেছি, কথাটি বাস্তব, বলছেন, দেখেছি আমরা এটি। যার জন্যই তো বলেছেন না যে আমরা রাজনীতি সবদ্ধ, বলছেন না এত কিছু হতো, আমরা হাইকোর্টে কিছু পাইতাম না, মানে এত কিছু হতো, কোনো শো মোটর রোল নাই, এত কিছু হতো, মনে হচ্ছে যে আমরা বলে না বিচার আমরা চেয়েছি, নীরবে বিচারের মানে নিরবৃতে কাঁদে, এই অবস্থা হয়েছিল। সেটা আমরা দেখতে চাই না বলে আমরা বলেছি আপনি অধ্যাদেশগুলো বাস্তবায়ন করেন, আপনিও ক্ষমতা থাকুন, জনগণ মুক্তি, আমরাও আপনাদেরকে মানে সহযোগিতা করে আমরা যাতে মানুষ একটা দীর্ঘদিন পরে ভালো পরিবেশ পায়, ভালো পরিবেশে সেই জায়গাটা পায়। আমরা নিশ্চিত করতে চাই। মাহবুবুর রহমান খান যেমনটি বলছিলেন, এই
আচ্ছা, আমার একটা ছোট্ট প্রশ্ন, যে অন্তর্বর্তীকালীন সরকারের যে টিকা কেনার পুরো প্রক্রিয়া যে উলটপালট করলো, ইউনিসেফের দফায় দফায় সতর্কতা সত্ত্বেও, তো এর কি বিচারিক কোনো কার্যক্রম, আইনি কোনো বিষয় শুরু হচ্ছে বা এরকম কিছু, যদি যে বিচার আমি মনে স্বচ্ছতা করি নিয়ে কথা বলছি? আমি মনে করি হওয়া উচিত। হ্যাঁ, আমি এমনটি জানতে কারণ চাচ্ছি। হচ্ছে কি, আমি আগেও স্বচ্ছতা হলে বলেছি সকল যে ক্ষেত্রেই হতে হবে, কেউই আইনের ঊর্ধ্বে না। ঊর্ধ্বে না। অপরাধ যেই করুক, যেই পেশায় থাকুক, যেই অবস্থানেই থাকুক, তাদের প্রত্যেকেই আইনের আওতায় আসা উচিত। একটা সরকার যদি, সরকারের কাছে সব থেকে বেশি প্রায়োরিটি পাওয়া উচিত তাদের নাগরিকদের জীবন এবং নাগরিকদের অধিকার। তো হামের মতো একটা গুরুত্বপূর্ণ টিকা, এটা নিয়ে বার্গেন করার বা এটা নিয়ে সরকারের অনিশ্চয়তায় থাকা বা সবার জন্য নিশ্চিত না করার যে গাফিলতিটা, সেটা অবশ্যই আমি মনে করি বিচারের আওতায় আসা উচিত। এবং এই ধরনের অপরাধগুলো যদি আসলে, বিগত সরকার, ইন্টারিম সরকার, আমরা সবাই তো সরকারের পক্ষেই ছিলাম, ওকে। কিন্তু আনফর্চুনেটলি ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগত মতামত, যে সরকারে অনেক লোকজনই ছিলেন যারা আসলে একটা রাষ্ট্র পরিচালনার মতো দক্ষ ছিলেন না, সক্ষম ছিলেন না। এই জায়গায় রাজনৈতিক দলগুলোর যে সহযোগিতা প্রয়োজন ছিল সেটাও তারা করেননি। তারাও বলা চলে এক রকমের নিজেদের মতো করে একটা সরকার গঠন করেছেন এবং সেখানে এরকম সব লোকজন সম্পৃক্ত হয়েছে, যেমন স্বাস্থ্য দায়িত্বে যে উপদেষ্টা ছিলেন, না, উনি তো তার তো এনজিওতে তিনি কাজ এনজিও করতেন। থেকে আসা। তো তার তো আপনার একটা একজন রাজনৈতিক নেতা যদি প্রকৃত রাজনৈতিক নেতা হয়, তার জনগণের জন্য একটা কমিটমেন্ট থাকে, রাষ্ট্রের জন্য একটা কমিটমেন্ট থাকে, আমরা যত কথাই বলি না কেন, বাট তারা সেই দায়িত্ববোধের জায়গাগুলোতে ছিল না। এবং এইটা সরকারের শুরুর দিকে একটা সমালোচনা ছিল যে এই সরকার একটা এনজিও সরকার বা এই সরকার একটা পক্ষে সরকার। তো এই জায়গাটার তো ফলাফল এরকম কিছু আসবে, এটাই স্বাভাবিক ছিল। তো এটাতে আমি মনে করি কিন্তু অবশ্যই মানে ব্যাপারটা এত কি সহজ যে আজকে হামের জন্য এরকম প্রায় 450 জন এবং প্রায় 50,000-এরও অধিক, এবং আরও বিষয় হচ্ছে যে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, আবার আমরা যদি মনে করি যে জলাতঙ্কের টিকার ক্রাইসিস, পোলিও, আরও সম্ভাব্য অনেকগুলো, তার মানে কি অনেক ক্ষেত্রেই চিকিৎসার অনেক ক্ষেত্রেই এখনো গ্যাপ, যেটা সমস্যা আসবে তখন আমরা বুঝতে পারবো, এরকম সরকার চেষ্টা করে যাচ্ছে। এরকম যদি টিকার সরবরাহতা বাড়িয়েছেন, আপনি ওই সরকার যদি যে বিষয়গুলো বললেন, এই ইস্যুগুলো, তাই আমি বিচারের বিষয়টি এই বলছি। ইস্যুগুলোতে যদি তারা কাজ না করে থাকে, তো সেই ক্ষেত্রে তো এই সমস্যাগুলোর অনেকগুলোরই চাপ এই সরকারের উপর এসে পড়ছে। এই সরকারের সময়ে এসে আপনার এতগুলো শিশু মারা যাচ্ছে, কিন্তু দায়টা তো এই সরকারের না। তো এরকম যদি আরও কিছু ক্ষেত্রে তারা গাফিলতি করে গিয়ে থাকে, তো সেটাও তো আমাদের জন্য দুর্ভাগ্যজনক। জীবন মৃত্যুর মতো নির্বাচিত এরকম সরকারকে তখন দায়ী। আবশ্যক বা এরকম একটা প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে তারা কিভাবে গাফিলতি করলো, তো এটা তাদের আমি মনে করি দায়বদ্ধতা। তার মানে কি এরকম, এটা তো স্বাস্থ্য খাত, আরো অনেক খাত হতে পারে। আরো অনেক খাত হতে পারে, আরো দর্শক, অনেক আমরা খাত হতে পারে। একটা বিরতি নিই। ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে সময় হলো একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে। যেমনটি বলছিলেন যে গাফিলতি, মাহবুবুর রহমান খান, আপনি বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের গাফিলতি স্বাস্থ্যক্ষেত্রে দেখতে পাচ্ছি দৃশ্যমান, সম্ভাব্য আরও অনেক রোগবালাই আসছে। তাহলে অন্যান্য ক্ষেত্রেও কি আমরা এমন, যখন সময় আসবে তখন বুঝবো, আমরা শুধু হাহুতাশ করব না, এখনই সময় যে সে সময়ে কি কি ক্ষতিকর দিকগুলো তা দ্রুততার সহিত আগামীতে ক্ষতি যেন না হয়, তো সরকারের জন্য বা আমাদের জন্য ব্যর্থতার দায়ভার নিতে হবে যেন। আমার যেটা মনে হয় যে সরকার অবশ্যই এই যে হামে মৃত্যুর ঘটনার পর থেকে যথেষ্ট সতর্ক, এবং তারা এই ধরনের যদি আরও কোনো খাত থাকে বা আর কোনো জায়গা থাকে, সেই জায়গাতে অবশ্যই কাজ করছেন। কারণ প্রত্যেকটা বিষয়ে, বিশেষ করে স্বাস্থ্য খাতের ব্যাপারে সরকারের যথেষ্ট তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। ওই মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, তারপরে আমাদের ডাক্তার জুবাইদা রহমানও এই বিষয়ে কাজ করছেন, আমাদের সমাজ কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী, ওনারাও সক্রিয় আছেন। তো আমার যেটা মনে হয়, এই সংকটগুলো যদি কিছু একেবারে মেজর কোনো যদি কাজ তারা না করে গিয়ে থাকে, যেমন ধরেন কিছু কাজ তো রাতারাতি করা সম্ভব হয় না। ধরেন আজকে চাইলেই আপনি হয়তো একদিনই
হামের প্রয়োজনীয় সংখ্যক টিকা নিয়ে আসতে পারবেন না, বা এরকম অনেকগুলো ইস্যুস আছে বা বিষয় থাকে যেগুলো আপনাকে 1 বছর, 1.5 বছর, 6 মাস সময় নিতে হয় এই সমস্যাগুলো সমাধানের জন্য। সেরকম যদি কোনো কিছু করে না থাকে, আমার মনে হয় এই সরকার এই বিষয়টাতে যথেষ্ট সিনসিয়ার, এবং এই ধরনের সংকট আমাদের সামনে না, আমরা আসবে জ্বালানি না, সংকট আসবে না। দারুণভাবে দারুণভাবে জ্বালানি ওই সংকটটা সময়টা একটু অর্থাৎ সমাধান একটা হলো বা হতে সহনীয় যাচ্ছে। পর্যায়ে রেখে, কিন্তু হঠাৎ করে ধরেন কিন্তু আপনি ওখানে বন্ধ মৃত্যুর করে দেয়নি। বিষয়টা ছিল না তো, এখানে তো প্রতিদিন মৃত্যু, হাহাকার, এখন কি আসলে এই দুর্বিষহ, মৃত্যুগুলো মানে এমন কান্না মৃত্যু, মোছা যাচ্ছে যে না। আমরা মৃত্যুগুলো যারা কথা বলছি, মানে একটি পর্যায়ে আবেগপ্রবণ হয়ে যাচ্ছে, আর তো মেনে নেওয়া যাচ্ছে না। না, মৃত্যুর আপনি সংখ্যাটা তো কম না, এবং যারা মারা যাচ্ছে তারা সবাই শিশু। এটা তো সবার জন্যই খুবই কষ্টকর এবং খুবই হৃদয় বিদারক বিষয়। এটার আপনি ধরেন মৃত্যুর, যেই মৃত্যুতে আপনার মনে করেন রাষ্ট্রের গাফলতি থাকে, সেই মৃত্যুটার জন্য রাষ্ট্র যদি এরকম একটা মৃত্যুর জন্য দায়ী হয়, তাহলে নাগরিকদের তো আসলে খুব, মানে এটা এই ধরনের রাষ্ট্রীয় ব্যর্থতাটাকে আপনি কোনোভাবেই ঢাকতে পারবেন না। ঢাকা যাবে। এটার কোনো ব্যাখ্যাই হতে পারে না যে আমার এতগুলো নাগরিক মৃত্যুর মুখোমুখি যাবে। একটা সময় তো ইন্টারিম সরকার বুঝতে পেরেছিল যে আমি যদি এই চুক্তিটা না করি, তাহলে আমি এর বিকল্পটা কী হতে পারে, সেই বিকল্প চিন্তাটা তাদের করা উচিত এবং ছিল। ইউনিসেফ বারবার বলছিল এবং যে বিষয়টা এরকম না যে আমরা জানতাম না, ইউনিসেফ তাদেরকে সতর্ক করেছেন যে বারবার, এই ধরনের সর্বনাশ সংকট ডেকে হতে পারে, আনবে। এই ধরনের সংকট তৈরি হতে পারে, এই ধরনের ভবিষ্যৎ আছে, তারপরেও তারা সতর্ক হয়নি। আমি এই বিষয়টাতে আসলে রাষ্ট্রীয় পর্যায়ে থেকে, দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের আপনার কর্মকাণ্ড করা বা কাজ করাটা, এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না সহজে। এবং এই মৃত্যুগুলো আমাদের প্রতিদিনই কষ্ট দিচ্ছে। আপনি দেখেন প্রতিদিন মৃত্যুর সংখ্যা বাড়ছে, আর এই মৃত্যুগুলো ধরেন আপনার কোনো মৃত্যুই আমরা মনে করি না যে এই মৃত্যুটা গ্রহণযোগ্য, বাট এই ধরনের বাচ্চাদের মৃত্যুগুলো আমাদেরকে আরও বেশি কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত করছে। এবং এই মৃত্যুগুলোর কোনো ব্যাখ্যা নাই, যেখানে আমাদের অবহেলা আছে, মানে হাতে ধরে মহামারীকে ওয়েলকাম জানানো যায়, আপনার অবহেলা আছে এই সময়টাতে এসে, যেই সময়ে রাষ্ট্র একজন নাগরিকের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা, সর্বোচ্চ নিরাপত্তা, সর্বোচ্চ সংখ্যক আপনার চেষ্টা চালায়, কিন্তু সেই জায়গায় এসে এরকম একটা গাফিলতি যার কোনো ব্যাখ্যা হয় না। তা আমার এটাকে আসলে কোনোভাবে, তাহলে দুইভাবে, একটা যে রাষ্ট্র তো চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমি যদি আতিকুর রহমান আপনার কাছে যাই, রাষ্ট্র চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু একই সাথে বোধহয় আইনি পদক্ষেপগুলো এবং আরো নতুন কিছু বিষয় চলে আসতে পারে, হয়তো আমরা যা বুঝতে পারছি না এখন। আমরাও ভাবিনি হামের বিষয়টা হবে। আবার আরেকটি খাত যদি আমরা দেখি, তাহলে এ বিষয়ে এখনই আইনগতভাবে কি এগিয়ে যাওয়া উচিত সমান্তরাল গতিতে? দেখুন, আমাদের গ্যাপটা শুরু হয়েছে মূলত ফ্যাসিবাদের আমল থেকে। আমি বলবো যে অপরাধ যিনি করেছেন, যার দুর্বল, সবাইকে অবশ্যই তাকে শাস্তি পাওয়া উচিত। কিন্তু আমরা দেখলাম ইন্টারিম গভর্নমেন্টের সময় একদিকে ছিল খুব দুর্বল সরকার, আমরা বলি যে খুব দুর্বল সরকার। একটা দেশ পরিবর্তনের পরে যে একটা বাবা দেশ চালাবেন, সেসব পারেননি। আবার আমরা দেখলাম, দেখুন বাংলাদেশে কিন্তু আমলাতন্ত্রের প্রভাবটা একটু বেশি। কথিত আছে ওই সময় আমলারা সরকার হেল্প করেন নাই। দেখুন, মন্ত্রী আসে, মন্ত্রী যায়, মূলত সচিবরা ভূমিকাটা দেয় কখন কী করতে হবে সেখানে। তার মানে নিঃসন্দেহে সেখানে সচিবরা সেখানে দায়িত্ব পালন করেন না, কিংবা তারা সরকারকে ইনফরমেশন দেন নাই, সহযোগিতা এমন হতে পারে। এবার রাষ্ট্র সংস্কার নিয়ে সরকারের উপর প্রেশার ছিল, ইলেকশন নিয়েছিল, আবার কথায় কথা যমুনা, এখন থেকে যমুনা গারাও করতেছে না। কিন্তু একটা রাষ্ট্র যে মানুষ চালাবে সুন্দরভাবে, আমরা দেখলাম সবাই প্রতিদিন যমুনা গারাও হতো। তো এটা আমাদের কিছুটা দায় কিন্তু আছে, যারা জনগণ। আমরা একটা রাষ্ট্রযন্ত্র আসছেন একটা বিপ্লবের পরে, তাদের দুর্বলতা আছে আমরা জানি, এরপরও যাদের কাজটা করার সুযোগ পান অনেক সময় কিন্তু আমরা দিয়েই নাই। আমরা কথায় কথা বললাম যমুনা ঘেরাও, আমলারা বিরোধ, পুলিশের এই অবস্থা, মানে একটা দীর্ঘ সময় অব্যবস্থাপনার আসলে এখন আমাদের উপরে সে জোর করে বর করেছে। আর এটা ভুক্তভোগী আমরা জনগণ সেখানে হচ্ছে। তো আমরা মনে করি যদি কারো দায় থেকে থাকে, এটা তদন্ত হওয়া উচিত, তাদের বিচারের মুখোমুখি আসা উচিত। এবং আগাম এখন সরকারকে পদক্ষেপ নেওয়া দরকার, যে আসলে সামনে যাতে করে আর এই ঘটনা আমরা পরিস্থিতির মুখোমুখি আমরা না হই, সেই পদক্ষেপ নেওয়া দরকার। আসলে সর্বোপরি হচ্ছে রাষ্ট্র থাকবে, সরকার থাকবে, বিরোধী দল থাকবে। যদি জনগণ যদি ভালো না থাকে, তাহলে আসলে রাষ্ট্র সরকার নিয়ে জনগণের খুব বেশি আগ্রহ কিন্তু সেখানে থাকবে না। সবার আগে জনগণকে ভালো রাখা, জনগণের ভালো থাকা, শিশুরা নিরাপদ থাকা,
জনগণ নিরাপদ থাকা, এটা তো রাষ্ট্র কাছে আমরা চাই। যে সেটা জনগণ না পায় তাহলে কে প্রধানমন্ত্রী, কোন দল ক্ষমতা, কে বিরোধী দল, এটা জনগণ আর দেখতে চায় না। জনগণ চায় তার সন্তান ভালো থাকুক, সুস্থ থাকুক, যাতে মায়ের বুক আর খালি না হোক, যাতে কোনো সন্তানের বুক আর গুলিবিদ্ধ না হোক, যাতে মানুষ নিরাপদে তার ঘরে থাকার সুযোগ পায়, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে। যদি এগুলোকে আমরা ঠিক করতে পারি, আশা করা যায় মানুষের মধ্যে আবার আস্থা তৈরি হবে। কিন্তু আমরা কিন্তু এখনও কিন্তু আমরা হতাশ অলরেডি। আমাদের ইদানিংকালে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা খেয়াল করছি, এটা কিন্তু খুবই আমাদের কাছে আবার উদ্বেগ তৈরি করছে। হত্যাকাণ্ড, খুব নৃশংস হত্যাকাণ্ডগুলো সেখানে করছে। না, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, এখন তো দলীয় সরকার, সুতরাং আইন প্রয়োগ আরও কঠোর হতে হবে। দেশে যে মানুষের যে আইন হাতে তুলে নেওয়া, যে আমরা মানে সংস্কৃতি খেয়াল করছি, যদি অব্যাহত থাকে একসময় কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ গ্রহণ করুক। বিচার এবং কার্যক্রম চলছে, তবে আইন প্রয়োগ কি যথাযথ সব জায়গায় দেখুন, হচ্ছে? বাংলাদেশে বহু জায়গায় আছে, যে আমরা বলতে চাই না, দুজনে আমরা লয়ার মানুষ, এখানে নানা সীমাবদ্ধতা কিন্তু আমাদের আছে। অনেক আইনের ফাঁক পুকুরে কিন্তু অনেক সময় অনেক আসামিরা কিন্তু তারা কী হয়ে যায়, তারা কিন্তু সেখানে বেরিয়ে যায়। তো সরকারের সকল অর্গানগুলোকে সক্রিয় করতে হবে। বিশেষ করে স্বাস্থ্য খাত, আমাদের নেতা বলেছেন, বিরোধী নেতা বলেছেন যে আপনারা অগ্রাধিকার দেবেন, শিক্ষা স্বাস্থ্য অগ্রাধিকার দেবেন। আমরা আশা করি সরকার এর থেকে শিক্ষা নিয়ে আসন্ন বাজেটে যাতে করে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য বরাদ্দ রাখেন, যাতে করে যন্ত্রপাতির আমাদের সংকট না থাকে, যাতে আমাদের ডক্টর থাকেন, যাতে আরও বেশি আমাদের স্বাস্থ্য দিকে সক্ষমতা সরকার আমরা বাড়ায়। শেষ পর্যায়ে এসেছি। আশা আমি করা তাহলে এখান মাহবুবুর থেকে রহমান সামনে খানের আমরা কাছে জানতে চাই, মুক্তি ও সুযোগ আমরা স্বাস্থ্য পাবো। খাতের সম্ভাবনা আজকের যে মহামারীর দিকে যাচ্ছে, এর প্রস্তুতি এবং পরবর্তীতে কি সম্ভাবনা দেখছেন? ধন্যবাদ। আসলে আপনি খেয়াল করছেন যে মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতের ব্যাপারে কিন্তু প্রথম থেকেই অন্যরকম তার একটা পরিকল্পনা, যে বাংলাদেশের স্বাস্থ্য সেবাটাকে তিনি ব্যাপকভাবে ঢেলে সাজাবেন। তবে একই সাথে আপনাদের মনে রাখতে হবে যে দীর্ঘ ফেসিবাদী শাসন ব্যবস্থার পরে এবং অন্তর্বর্তীকালীন বাংলাদেশের সরকারের এই এবং কার্যক্রম, অন্তর্বর্তীকালীন সরকারের শাসনের সময় যে অর্থনৈতিক বা সংকট বাংলাদেশে তৈরি হয়েছে, নানামুখী প্রশাসনিক যে সংকট তৈরি হয়েছে, সেই জায়গাটা থেকে এই 17 বছরের যে সংকটটা, সমস্যাটা, সেটা কিন্তু পুরোটা এই সরকারের উপর এসে চেপেছে। সুতরাং চাইলেই এই সরকার রাতারাতি সব কিছু পরিবর্তন করতে পারবে, 17 বছরের জঞ্জাল 17 দিনে বা 17 মাসে পরিবর্তন করে ফেলতে পারবে, এই ধরনের চাওয়াটাও মনে হয় আমার কাছে যৌক্তিক হবে না। সময় কিছুটা লাগবে, তবে সরকার যথেষ্ট বদ্ধপরিকর এবং তারা জানে যে কোথায় কোথায় কাজ করতে হবে, কোন কোন জায়গাটাতে আমাদের সমস্যা আছে। আমাদের দীর্ঘদিন আসার কথা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও লন্ডনে ছিলেন, ওখানকার স্বাস্থ্য ব্যবস্থা উনি দেখেছেন, ওনার ওয়াইফও সেখানে পড়াশোনা করেছেন, নিজেও ডাক্তার এবং একজন। নিজেও ডাক্তার, এবং তিনিও এখানকার স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল আছেন। এবং আমরা আমি যেটা জানি, না, আজকেও recently শিশুদের নিয়ে উনি শিশুদের নিয়ে কথা বলেছেন, কথা এবং বলেছেন। আমাদের যে আরবান হেলথ প্রোজেক্ট প্রোগ্রাম ছিল, যেটা project। সেই প্রজেক্টটাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এবং এইগুলোর মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাটাকে মানে আপনার স্বাস্থ্য সেবাটাকে আরও বেশি দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য যে উদ্যোগ নেওয়া প্রয়োজন, সেটা কিন্তু তিনি ইতিমধ্যে নিয়েছেন। এবং আমি আশাবাদী যে স্বাস্থ্য এবং শিক্ষা, এই দুইটা জায়গাতে যথেষ্ট ভালো পরিবর্তন আমরাও আশা করছি আমরা দেখব। স্বাস্থ্য, শিক্ষা, আরো সকল যে বিচার বিভাগের আছে, স্বাধীনতা, বিচারহীনতা সব মিলিয়ে সংস্কৃতি থেকে আমরা বের হবে, আমরা গণতান্ত্রিক যে বাংলাদেশের যে প্রত্যাশা আমাদের, সেটা তো এই আমরা প্রত্যাশা আমরা রাখি, আমরা মনে করি সবাই রাখছি। এই প্রত্যাশা সামনের নিয়ে দিকে আজকের যাবে। মতো ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ার শেষ করব। আগামী দিন দেখা হবে ঠিক একই সময়ে। সে নাগাদ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।